স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH যে কথাটা বলছিলাম, চিহ্নিত অযোগ্য বাদ দিয়েই নিতে হবে নিয়োগ পরীক্ষা। এটা ব্রেকিং নিউজ। এটা আপনারা ইতিমধ্যে রিপাবলিক বাংলাতে পেয়ে গেছেন। আপনারা জানেন যে এটা নিয়েই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে এই মিথ্যাচারটা করছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যাচার আজকের নয়। আমি তো অবাক হয়ে যাচ্ছি, চাকরি প্রার্থীরা এতদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করে চিনলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যাচার করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে মিথ্যাচার করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ধাপ্পাবাজি করে এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয়, এটা চিৎকার করে তো বাংলার বিরোধীরা একের পর এক যে বছরগুলো কেটে যাচ্ছে সেগুলোতে বলে গেছে। 2021-এ বলেছে, 22-এ বলেছে, 23-এ বলেছে, 24-এ বলেছে, এবং এখন 25-এও বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই ছেলেমেয়েগুলো এবং তাদের পরিবার হয়তো এবার পথে বসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যারা অযোগ্য শিক্ষক, যারা এক্সপেক্ট করেছিল, যারা ভেবেছিল যে দিদি তাদেরকে চাকরি পাইয়ে দেবে এবং সেটা শিক্ষক শিক্ষিকারই চাকরি হবে, সেটা কতটা বড় ধাপ্পাবাজি, ভাওতা, সেটা দিনের আলোর মতন স্পষ্ট হয়ে যাচ্ছে। এরপর আবার একটা গাজর ঝোলানো হবে, আমি লিখে দিচ্ছি। এরপর শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী নিজে একটা প্রেস কনফারেন্স ডাকবেন, এবং তাতে যে চাকরি প্রার্থী বা যারা শিক্ষকরা রয়েছেন, অযোগ্য বা যোগ্য শিক্ষক যারা রয়েছেন, আদৌ যোগ্য অযোগ্য যদি আলাদা করা যায়, এবং তারপর তাদেরকে আশ্বাস দেওয়া হবে, না না আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। আরে কতদিন দেখবেন? তারই তো জবাব চাইছে বাংলার মানুষ। কতদিন ধরে আপনারা এই ধাপ্পাবাজিটা দেবেন? আজকে একের পর এক প্রশ্নগুলো তৃণমূল কংগ্রেসকে আমরা করব, তার কারণ তৃণমূল কংগ্রেস ছাড়া এটাই অন্য কেউ দায়ী নয়। এটা নরেন্দ্র মোদী আটকে রাখেনি এই চাকরিগুলো অমিত শাহ চুরি করেনি। ভারতবর্ষের শাসক দল বিজেপি তারা এই কাজটা করেনি। চাকরি চুরিতে সিবিআই আজ এসেছে, সিবিআই কাজ করছে, ডিলে হলেও, সিবিআই দেরি করলেও আমরা প্রশ্ন করি। একটা প্রতিবেদন, এবং প্রতিবেদনের পর এক এক করে প্রশ্ন করা, যে প্রশ্নগুলো আবারও বলছি সেই যোগ্য এবং অযোগ্য শিক্ষক যারা বাড়িতে বসে রিপাবলিক বাংলা দেখছেন তাদের হয়ে। দেখুন, গালাগালি দিয়ে তুই টাকারি করে, এইটা আমার পাওনা ছিল না, সত্যি আমার পাওনা ছিল না। চাকরি হারিয়ে পথ আঁকড়ে সম্মান বাঁচানোর নাছল লড়াই দেখেছে বাংলা, দেখেছে হাহাকার, কান্না, দেখেছে সম্মান বাঁচানোর লড়াইয়ে মমতার পুলিশের লাঠি, আর দেখেছে চুরির চাকরি বাঁচাতে মুখ্যমন্ত্রীর বড়া ভয়। আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না, এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। আইন মোতাবেক কাজ করব, বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়। চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম। সব চেষ্টা ব্যর্থ। হাইকোর্ট সাফ জানিয়ে দিল, চিহ্নিত অযোগ্য বাদ দিয়েই নিতে হবে নিয়োগ পরীক্ষা, মানতে হবে সুপ্রিম নির্দেশ। কলকাতা হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যে স্পষ্ট নির্দেশ উঠে এসছে। নতুন যে বিজ্ঞপ্তি নিয়োগের এসএসসির তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো অযোগ্য, চিহ্নিত অযোগ্য ব্যক্তি এই নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে না। ইতিমধ্যে যদি কোনো চিহ্নিত অযোগ্য ব্যক্তি এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করে থাকেন, সেই আবেদন বাতিল হবে। হাইকোর্টের নির্দেশেই সাফ রাজ্যের মুখ্যমন্ত্রীর অযোগ্য প্রেম, চুরি ঢাকতে মরিয়া প্রশ্রয়। আপনারা স্কুলে যাচ্ছেন, যান, ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে মাইনে পাবেন, আর তার মধ্যে আপনারা পরীক্ষাটায় বসুন। আপনাদের এজ রিল্যাক্সেশনও করা হচ্ছে, এক্সপিরিয়েন্স ব্যাপারটাও দেখা হচ্ছে। সুতরাং আমি আশা করি আপনারা যথাযথ জায়গায় ফিরে আসার জন্য নিজেদেরটা রক্ষা করুন। মিথ্যের কেল্লার পর্দা ফাঁস। অযোগ্যদের পাশে দাঁড়িয়ে যোগ্যদের অসম্মান যেমন করেছেন,
তেমনি অযোগ্যদেরও যে ভুরি ভুরি মিথ্যের মোহজালে প্রলোভন দেখিয়েছেন তা স্পষ্ট হলো আইনের পথে হেঁটে অযোগ্য বাঁচানোর অধিকারটাই নেই মুখ্যমন্ত্রীর। তাহলে যেন তেন প্রকারেণ 26-এর নির্বাচন পর্যন্ত টেনে দেওয়াই ছিল লক্ষ্য। ভোট পর্যন্ত আমি আছির বরা ভয়, ভোট মিটে গেলে কে কত জলে তা বেমালুম ভুলে যাওয়া, এই কি তবে তৃণমূল নেত্রীর ভোট বাক্সের রণকৌশল? রিপাবলিক বাংলা। যারা এই মুহূর্তে অতিথিরা রয়েছেন তাদের সাথে আলাপ করব, কিন্তু তার আগে কিশলয়ের অগ্নিমান অর্থাৎ অগ্নিমান 1 সেটা দিয়ে আজকের বিতর্ক শুরু করব। এই মুহূর্তে প্রথম অগ্নিমান, এবং সেই অগ্নিমানটা গোটা বাংলার প্রশ্ন। এই মুহূর্তে আদালতে পর্দাফাশ মমতার নকল বুদ্ধিগড়। মমতা বন্দ্যোপাধ্যায় যে বাবল বা যে নকল এক বাষ্প তৈরি করেছিলেন, সেই বাষ্প একটু একটু করে পরিষ্কার হচ্ছে, ধোঁয়াশা কাটছে, মানুষ বুঝতে পারছে আসলে পুরোটা ছিল ধাপ্পা। ছোটবেলায় একটা খেলা ছিল না, ধাপ্পা দেওয়ার খেলা, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মারফত গোটা বাংলার শিক্ষিত বেকারদেরকে ওই ধাপ্পা দিচ্ছেন। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করবো এক এক করে, একদম সরাসরি এই মুহূর্তে স্টুডিওতে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করবো। বিমল দা রয়েছেন, বিমল শঙ্কর নন্দ রয়েছেন এই মুহূর্তে, অনির্বাণ ব্যানার্জি অনির্বাণ আইনজীবী হিসেবে রয়েছেন, এবং রয়েছেন শিল্পা মণ্ডল ছাত্রী। এর পাশাপাশি এই মুহূর্তে দুজন আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন। ফিরদৌস শামীম আইনজীবী এই মামলাটির সাথে সরাসরি যুক্ত, সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী, বারবার শিক্ষা দুর্নীতির সঙ্গে সরাসরি যে ধরনের মামলাগুলো হয়েছে তার সাথে যুক্ত। আমি প্রথমে সুদীপ্তর কাছে যেতে চাই। সুদীপ্ত দাশগুপ্ত, তাহলে নিটফল কি দাঁড়ালো? নিটফল 0, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো এতদিন ধরে বলে যাচ্ছিলেন, না না আমি ব্যবস্থা করে দিচ্ছি, অযোগ্যরাও বসতে পারবে, অযোগ্যদেরও চাকরি হবে, ইত্যাদি ইত্যাদি। প্রথমত আমি তো এখনও বুঝতে পারছি না যে এই যোগ্য অযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে সিলেক্ট করেছেন কি করে। যদি একটু সাম আপ করে দাও, আজকে কি হলো আদালতে? দেখো, প্রথমেই বলছি, এই তোমার হয়তো মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিল, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি। প্রত্যেকটা প্ল্যানেরই একটাই সারমর্ম হলো অযোগ্যদের চাকরি বাঁচাতে হবে, অযোগ্যদের যেভাবেই হোক রক্ষা করতে হবে, কারণ অযোগ্যদের থেকে টাকা নিয়েছে, সেই টাকার হিসেবে মানে টাকাটা তো আর ফেরত দিতে পারবে না, তাই বাঁচাতে হবে। তাই জন্য সব ধরনের চেষ্টা করা হলো। প্রথমে অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য এই পুরো প্যানেলটাকে বাতিল হলো। এবার প্রশ্ন হলো, নতুন পরীক্ষায় সুপ্রিম কোর্ট বলে দিলেন যে নতুন পরীক্ষায় কারা বসবে, যারা 2016-তে বসেছিল এবং যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না আপাতত। কিন্তু এখানে কি করলো সরকার এবং এসএসসি, অযোগ্য যারা প্রমাণিত অযোগ্য তাদেরও বসার সুযোগ করে দেওয়া হলো, এবং অদ্ভুতভাবে 10 নম্বর এক্সট্রা দেওয়া হলো, যাতে করে এই টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর পেয়ে যারা যারা অযোগ্য তারা আবার যাতে চাকরি ফেরত পায়, সেই নিয়ে আজকে মামলা করা হলো। এবং আজকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিলেন যে পুরো বিষয়টাই হলো একটা বেআইনি ভাবে করা হয়েছে, কোনোভাবেই কোনো অযোগ্য এই নতুন পরীক্ষায় বসতে পারবে না। এবং একটা অদ্ভুত জিনিস, মানে এটা ভাবা যায়নি, আজকে যখন এসএসসি আর্গুমেন্ট করছিল বোঝা যাচ্ছিল না যে এসএসসি আর্গুমেন্ট করছে না অযোগ্যদের হয়ে কোনো আইনজীবী আর্গুমেন্ট করছে। আর দ্বিতীয় হলো, যখন আজকে এটা যদি একটু ব্যাখ্যা দাও, যদি ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়। হ্যাঁ বলছি। তার কারণ হলো, দেখুন, এসএসসি একটা পাবলিক অথরিটি, রাজ্য একটা পাবলিক অথরিটি, তার কাছে যোগ্য অযোগ্য কোনো বিচার না, তার কাছে প্রত্যেকটা নাগরিকই সমান। কিন্তু আর্গুমেন্টটা হচ্ছিল যে যেন তেন প্রকারে অযোগ্যরা কেন বসবে না, অযোগ্যদের বসতে দিতে হবে, অযোগ্যরাই বসবে। তার একটা প্রমাণ জানেন? আমি বলছি, মামলার শেষে যখন কোর্ট রায় দিল যে অযোগ্যরা বসবে না, রাজ্য এবং এসএসসি কোর্টের কাছে একটা স্থগিতাদেশ চেয়ে বলল যে আপনি দয়া করে স্থগিতাদেশ দিন যাতে করে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারে। এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হয় না যে এই সরকার আর এসএসসি কাদের আইনজীবী, সবার আইনজীবী না শুধু অযোগ্যদের আইনজীবী। যাই হোক, বেশ সুদীপ্ত, আজকে সরকারের যে প্রচেষ্টা যে অযোগ্যদের বসতে হবে, তারা চাকরি ফেরত পেয়ে যাবে, সেটা আর সম্ভব হলো না। একদম একদম সুদীপ্ত, আমি তোমার কাছে আসবো আবার। আমি অনির্বাণ ব্যানার্জির কাছে যেতে চাই। অনির্বাণ ব্যানার্জি এই মুহূর্তে শাসক দলের হয়ে দীর্ঘ রিপাবলিক বাংলা চলার পর থেকেই অনির্বাণ ব্যানার্জি গরমাগরম বক্তব্য রাখেন। অনির্বাণ ব্যানার্জি, আজকে প্রথম বক্তব্য কি? মানে যাহা বলিয়াছো সত্য বলিয়াছো, মমতা বন্দ্যোপাধ্যায় একদম সত্যি কথা বলেছিলেন। প্রথমে যেটা বললো ওটাই সত্য, নিটফল 0, যারা লাভাচ্ছ তাদের নিটফল 0,
এটাই বক্তব্য। মানে ছেলেমেয়েগুলো চাকরি হবে না এখানে সুদীপ্ত, মানে ছেলেমেয়েগুলো চাকরি হবে না, তাই তো? তুমি তোমার মতো ইন্টারপ্রিট করো না, কি অসুবিধা? আরে নিটফল জিরো মানে কি? এখানে ডিবেটটা হচ্ছে ছেলেমেয়েগুলোর চাকরি হলো না, মমতা বন্দ্যোপাধ্যায় ধাপ্পা দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করলেন, অনির্বাণ ব্যানার্জি এখানে বসে বললো যে হ্যাঁ ময়ূক যা বলেছিলেন নিটফল জিরো। তার মানে তোমরা বেসিক্যালি এই তোমরা এই কথায় জুমলা বলো না, আসল জুমলাটা করছো তোমরা। পলিটিক্যাল নিটফল জিরো। কিসের পলিটিক্যাল? ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করছো তোমরা। সুদীপ্ত পলিটিক্যাল নিটফল জিরো, এটাই বলছি। আমি তো বুঝতে পারছি না পলিটিক্যাল নিটফল নিয়ে এখানে কথা হচ্ছে, ছেলেমেয়েগুলো চাকরি পাবে কোথায়? রাজনীতি তো এটা হচ্ছে না, এটা আইনের লড়াই হচ্ছে। সেটা আমরা বুঝি সুদীপ্ত, আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। যাই হোক, সুদীপ্ত এখানে আরে কি বোঝো সেটা বলো না। তোমরা অযোগ্যদের বসাতে চেয়েছো, মামলা হয়েছে, কোর্ট বলেছে অযোগ্য বসতে পারবে না। আমরা তো বলছি যোগ্যরা বসুক। তার মানে তুমি যদি বলো যে যোগ্যদের হয়ে যারা আছে তারা রাজনীতি করছে আর অযোগ্যদের জন্য তোমরা লড়ছো, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, যাদের চাকরিটা খেয়েছো তাদের হয়ে একসময় মামলা লড়তো, আমি তোমার কথা স্পেসিফিক্যালি বলছি না। যারা মামলা লড়তো পরে তারাই আবার উল্টো দিকে দাঁড়িয়ে চাকরি খাওয়ার জন্য তারা সওয়াল করেছে, এসব আমরা দেখেছি। কেউ চাকরি খায় না, চাকরিটা আমাকে বলতো তো, তোমাদের পাহাড় পরিমাণ দুর্নীতি চাকরিটা খেয়েছে এবং সেটা সবাই জানে, আর কেউ আর ভুল বোঝানো যাবে না। ফাইন, কোন ট্রায়াল কোর্টে এখনো অবধি প্রমাণ হয়েছে যদি একটু বলতে ভালো হতো। যাই হোক, আমি তাদের ঢুকছি না। ট্রায়াল কোর্টটা হলো ক্রিমিনাল আর এটা হলো সিভিল। দুর্নীতি জিনিসটা তো মনে হয় ক্রিমিনালের মধ্যেই পড়ে, যদি খুব ভুল না হয়ে থাকে। প্রবাবিলিটি দিয়ে হয়। হ্যাঁ, যদি দুর্নীতি, যদি করাপশনের কথা বলো সুদীপ্ত, করাপশন জিনিসটা বোধহয় ক্রিমিনাল লয়ের মধ্যেই পড়ে যদি আমার খুব ভুল না হয়ে থাকে। তো সেখানে ট্রায়াল কোর্টের ভূমিকাটা বোধহয় গুরুত্বপূর্ণই এখনো পর্যন্ত, বা তোমাদের পলিটিক্যাল লেভারেজের প্রশ্নে সেটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে বলে এখন সেটাকে ব্রাশ সাইড করতে হচ্ছে, সেটা আলাদা। এখানে বাদ দাও, এখানে প্রশ্নটা হচ্ছে যে যাদের পক্ষে দাঁড়িয়ে এক সময়, এই আমি সুদীপ্তর কথা স্পেসিফিক্যালি বলছি না, যারা পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে মামলাগুলো হ্যান্ডেল করতেন তারাই এবার তাদের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছেন, এসব আমরা দেখেছি। সুতরাং গোটাটাই পলিটিক্যাল। এখানে যদি শুধুমাত্র করাপশন, তার জন্য চাকরিতে প্রভাব, তার জন্য র্যাঙ্ক জাম্প ইত্যাদি যা যা কথা হচ্ছে, সেটা যদি একমাত্র বিষয় হতো, সুদীপ্ত বলার সময় একটা কথা বললো যে সরকার বা এসএসসির কাছে তো সবাই সমান, নাগরিক সবাই, আলাদা করে টেন্টেড আনটেড হওয়ার কথা নয়। ও নিজের আর্গুমেন্ট নিজে ক্রস করে দিয়েছে। এক্স্যাক্টলি, গভর্নমেন্টের কাছে তো সত্যি সবাই সমান, সেইখানে আলাদা করে দেখতে যাবে। এবার সুদীপ্ত তারপরে যে পলিটিক্যাল টুইস্টটা দিল, তারপরে সুদীপ্ত যে পলিটিক্যাল টুইস্টটা দিল, অ্যাজ ইফ এসএসসি বা সরকার বলেছে না না অযোগ্যরাই বসবে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আমি শুনানি সময় ছিলাম না, আজকের এন্টায়ার প্রসিডিংস আমি এখনো জানি না, এটা এসএসসি বা সরকার বলতেই পারেন না। এটা লজিক্যালি ইম্পসিবল। আমি যদি ধরেও নিই যে তারা অত্যন্ত খারাপ লোকজন, তারা অযোগ্যদের জন্যই বলতে চান, তাহলেও কৌশলের কারণেও কেউ এটা কোনোদিন বলবেন না। সুদীপ্ত ব্ল্যাঙ্ক মিথ্যা কথা বলে দিল এইখানে দাঁড়িয়ে। আবারও কোনটা শুনলাম না, আরেকবার বলো। তুমি সত্যি কথাটা বলো। আমি আবারও ঘুরে আবার সেই একই প্রশ্নে আসছি। ছেলেমেয়েগুলোর তার মানে চাকরি হবে না, তোমরা ঢপ মেরেছিলে, মিথ্যা কথা বলেছিলে, তাই তো? এত মিথ্যা কথা কোথা থেকে আসে অনির্বাণ? গোটা নোটিশটায় একটা অংশ কোর্ট ডিরেকশন দিয়েছে। কথা ছাড়ো যে আজকে হাইকোর্ট বলে দিল, আমরা তো সেই মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো হাইকোর্ট একটা রায় দিয়েছে, এরকম রায় প্রচুর হয়, তুমি হয়তো জানো না। তারপরে এবার এটার আগেইনস্টে অ্যাপিল যেতেও পারে, নাও পারে, আরেকটা কাজ চলবে। আরে মানুষ দেখছে, রায় প্রচুর হয়। অনির্বাণ তো বলে দিচ্ছে হাইকোর্টের রায় মানে না। একটা অংশ নিয়ে হাইকোর্ট ডিরেকশন দিয়েছে যে যেটা স্পেসিফিক্যালি টেন্টেড যারা, তারা আবেদন করে থাকলেও তাদেরটা খারিজ করতে হবে। সেটাই তো মামলা ছিল, মামলাই তো সেটা। বাকি নোটিশটার যা যা রয়েছে, এই সুদীপ্তর এক সময় বলতো গোটা নোটিশটা আমরা খারিজ করে দেবো, গোটাটাই ইল্লিগাল, গোটাটাই গন্ডগোলের, গোটাটাই উড়িয়ে দেবো। গোটাটা কিন্তু উড়ে যায়নি। যদিও পয়েন্ট বিং এটা থেকে যে পলিটিক্যাল লেভারেজ নেওয়ার চেষ্টা, আমি আবারও আসছি, তার পলিটিক্যাল লেভারেজ কি তোমরা অযোগ্যদের বসাতে চেয়েছো যাতে করে পয়সা ফেরত না দেয়, তাই জন্য। ভাই সুদীপ্ত, এই যাদের চাকরি দেবো বলে, আমি আবারও বলছি, আমি তোমাকে ইন্ডিভিজুয়ালি বলছি না, যাদেরকে চাকরি দেবো বলে তোমারই গুরুদেবরা, তোমার গুরু ঠাকুররা, রাজনৈতিক গুরু ঠাকুররা লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন, সেটা অন ক্যামেরা তারা বলেছে। আজকে তাদের চাকরি বাতিল করিয়ে অনির্বাণ ফিরদৌস শামীম রয়েছে এই মুহূর্তে, আইনজীবী ফিরদৌস শামীম রয়েছে। ফিরদৌস শামীম, আপনি এতক্ষণ শুনছিলেন অনির্বাণ ব্যানার্জি খুব সুকৌশলে, অবশ্যই তিনি আইনজীবী মানুষ, খুব সুকৌশলে আসল পয়েন্ট থেকে, পয়েন্ট অফ কন্টেনশন বা বিতর্কিত যে অংশটি সেটা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তার কাছে আমার সিম্পল প্রশ্ন, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি মিথ্যা কথা বলেছিলেন? 2026-এর নির্বাচনের আগে কাঁচা ঢপ মারল তৃণমূল কংগ্রেস। ফিরদৌস, দেখুন সুপ্রিম কোর্টের কি নির্দেশ ছিল সেটুকু একটু মাথায় রাখতে বলবো।
সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ ছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা অর্থ ফেরত দেবেন। আমার প্রথম প্রশ্ন, রাজ্য সরকার সেই অর্থ ফেরতের কি বন্দোবস্ত করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যারা টেন্টেড হিসেবে চিহ্নিত তাদের কাছ থেকে টাকা ফেরতের কি বন্দোবস্ত করেছেন? কারণ এটা রাজ্য সরকার করবে। দ্বিতীয় কথা, এই যে অ্যাডভার্টাইজমেন্টটা করা হয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্টে কোথাও লিখেননি যারা টেন্টেড, যারা সাদা খাতার মাস্টার তারা আর নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। তাদের ধান্দাবাজি কি ছিল? এদের ধান্দাবাজি ছিল এই রাজ্য সরকার এবং এসএসসির পয়সা ফেরত নেব না, এদেরকে আবার এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসিয়ে দিয়ে এদেরকে আবার 10 নম্বর এক্সট্রা দিয়ে এদেরকে আবার চাকরিতে আবার বহাল করব। আসলে এই যে পরিকল্পনা করেছিলেন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, সেটা ঘেটে গেছে আজকের নির্দেশের পরে। তার কারণ আজকে একেবারে স্পেসিফিক নির্দেশ যে কোনোভাবেই যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবেন না, ইভেন অনলাইন অ্যাপ্লিকেশনও করতে পারবেন না। যারা অলরেডি করে ফেলেছেন তাদের অনলাইন অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল হয়ে যাবে। ফলে ওনার এই যে প্ল্যান এ থেকে ই পর্যন্ত করা ছিল ওটা পুরো ঘেটে গেছে। এবার আরো পাগলাটা হবে, তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের সামনে অলরেডি কন্টেম্প পিটিশন হয়েছে। সেই কন্টেম্প পিটিশন একটা নির্দিষ্ট কন্টেনশনে কি, যে সুপ্রিম কোর্ট বলেছিল যে একেবারে এদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে। রাজ্য সরকার এদের কাছ থেকে টাকা ফেরতের কোনো প্রকার বন্দোবস্ত করেনি, উল্টে তাদেরকেই আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসার বন্দোবস্ত করেছেন। এবং শুধু তাই না, আজকে এদের হয়ে গলা ফাটিয়েছেন উভয় পক্ষই, এসএসসি এবং রাজ্য সরকার। এবং আমরা দেখব খুব সুকৌশলে যারা টেন্টেড সাদা খাতার মাস্টারের হয়ে যারা অ্যাপিয়ার করেছিল তারাই আবার এসএসসির হয়েও অ্যাপিয়ার করছে। অর্থাৎ মানে একবার সাদা খাতার মাস্টারের হয়ে আবার তিনি আবার এসএসসির হয়ে, মানে সাদা খাতার মাস্টারের হয়ে অ্যাপিয়ার করে বললেন অনির্বাণ কিছু বলতে চাইছে, এবার বলছেন এসএসসির হয়ে বলে না না আমরা সাদা খাতাগুলোকে বাদ দেব। আচ্ছা বলুন। আসলে এই পুরোটাই একসঙ্গে এক সূত্রে গাঁথা। এসএসসি, রাজ্য সরকার, সাদা খাতার মাস্টার সব এক হয়ে গেছে। আসলে চোরেরা তো একসঙ্গেই থাকেন, রাত্রিবেলায় চোরেরা সব একসঙ্গেই থাকেন, তাই চোরেরা সব একসঙ্গেই হয়ে আছেন। সাদা খাতার মাস্টার, রাজ্য সরকার, এসএসসি সব একসঙ্গে রয়েছেন। এবং সেই জন্যই ওই যে ওদের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছেন না, কিন্তু টাকা ফেরত নিতে হবে প্রতিটি সাদা খাতার মাস্টারকে। কথা দাঁড়ালো হচ্ছে অনির্বাণ বা তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এরা কাঁচা মিথ্যা কথা বলেছিলেন। আচ্ছা, এখানে একটা কথা বলি। প্রথম কথা আমি একদম নাম করেই বলছি যে প্রথম অঙ্কিতা অধিকারী যখন চাকরি যায় তার জায়গায় একজন চাকরি পেয়েছিলেন, তারপরে তার চাকরিটাও আবার চলে যায়, তার জায়গায় আবার একজন চাকরি পেয়েছিলেন, তারপর আবার তার চাকরিটাও চলে যায়। এই গোটা প্রক্রিয়ার মধ্যে একটা দিকে আমি একটু বলে নিই, এই গোটা প্রক্রিয়ায় এই চাকরি প্রথমে যারা পেয়েছিলেন তাদের দিকে যিনি ছিলেন, পরবর্তীকালে চাকরি যখন চলে যাচ্ছে এই চলে যাওয়াদের দিকে আবার তিনিই ছিলেন। এই যে সাপের গালে চুমু ব্যাঙের গালে চুমুর অভিযোগ যেটা ফিরদৌস দা সরকারের বিরুদ্ধে করছে, আমি যদি ফর আর্গুমেন্টস ধরেও নিই যে হ্যাঁ এটা ঠিক, তাহলে উল্টো দিকে যাদের কাছে মক্কেলরা চাকরি পেতে গেছিলেন তাদের এই মামলা ব্যবহার করে গোটা প্যানেলটা বাতিল করিয়ে তাদেরকেও পথে বসানোর যে ভূমিকা সেটা কারা পালন করেছিলেন। আমি একজন আইনজীবীর পেশাদারি জায়গা নিয়ে আমি কিচ্ছু বলবো না, সেটা তার নিজস্ব ব্যাপার, কিন্তু রাজনৈতিকভাবে যারা নিজের পেশাকে ব্যবহার করেছে সেটা দিনের আলোর মতো স্পষ্ট। আজকে বিকাশ ভট্টাচার্যর নাম করে একাধিক চাকরি প্রার্থী বঞ্চিত যারা, তারা বলেছেন যে এরা আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়েছে কিন্তু আমাদের চাকরি আজ অবধি হয়নি, অথচ মামলা করেছিলাম চাকরি পাবো বলে, চাকরি বাতিল করাবো বলে নয়। এই প্রশ্ন যখন ওনাদের কাছে তারা করতে গেছিলেন কি ভাষা প্রয়োগ করেছিলেন আমরা দেখেছিলাম। আমি আবারও বলছি, পেশাদারি আইনজীবী তার বিষয়টা আলাদা, কিন্তু রাজনৈতিক ভাবে যারা নিজের পেশাকে ব্যবহার করেছেন তাদের অন্যতম বিকাশ ভট্টাচার্য এবং তাদের সঙ্গে যারা রয়েছেন ফিরদৌস দা যেখানে ছিল সেখানেই থাকবে। বেশ আমি দুজনকে থামাচ্ছি, আমি বিমল শঙ্কর নন্দর কাছে আসছি। বিমল শঙ্কর নন্দ, যারা এই মুহূর্তে রাস্তায় বসে আছে তারাও ভোটার, যারা অযোগ্য তারাও ভোটার, তাদের বাড়ির লোকও ভোটার, কিন্তু কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এখনো মানে এটা হয়তো একটা সাইকোলজিক্যাল জায়গা কাজ করছে যে না দিদি হয়তো করে দেবে, আবার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স করবেন, করে বলবেন যে না 26-এর আগে চাকরি আসবে, আরেকটা প্রেস কনফারেন্স করে বলছেন না 26 জানুয়ারি না, ভোটটা মিটে যাক তারপরে। ওই ইংরেজি সাহিত্যে ওয়েটিং ফর গোডোর মতন চলিতেছে এবং একটা পয়েন্টের পর এরাও হয়তো, আমার খারাপ লাগছে কিন্তু এই শিক্ষকরা একটা পয়েন্টের পর হয়তো বুঝতে পারবে যে তাদের বয়সটা 50 বছর হয়ে গেছে, কিন্তু তাদের মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনোভাবে ভুলিয়ে রাখছেন। প্রত্যেকটা নির্বাচন আসছে যাচ্ছে, আসা যাওয়ার মাঝে এটা কতদিন চলবে?
না দেখো ময়ূক, কেউ যদি ভুলতে চায়, ভুলে থাকতে চায়, সেটা তার ব্যাপার। এরা প্রত্যেকে প্রাপ্তবয়স্ক, এদের কোনো উপদেশ দেওয়ার ক্ষমতা আমার অন্তত নেই। অন্তত এইটুকু এতদিনে বোঝা উচিত ছিল যে এই সরকারের কাজ এবং সরকারের প্রতিশ্রুতির মধ্যে পার্থক্যটা কতটা, এটা বোঝা উচিত ছিল। কারণ প্রত্যেকে শিক্ষকতা করছে, তারপরেও কেউ যদি তাদের মধ্যে, আমার ধারণা কেউই খুব একটা ভরসা রাখে না, আর অধিকাংশই রাখে না, নেহাত যারা এই সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট ছাড়া, সকল টেন্টেড ক্যান্ডিডেট, তারপরেও যদি তারা ভরসা রাখে ব্যাপারটা তাদের, আমি তাদের নিয়ে কোনো কথা বলবো না। আমি কতগুলো কথা বলি, সেটা হচ্ছে একটা সরকার এমনভাবে অযোগ্যদের পাশে কেন? উত্তরটা কিছু আগে দুজন আইনজীবী যারা দূরে আছেন তারা বলেছেন। আমি বলি সরকার তো প্রথম থেকেই অযোগ্যদের পাশে। সুপার নিউমারারি পোস্ট তৈরি করা হয়েছিল অযোগ্যদের বাঁচাতে। আমি জীবনে শুনিনি, বহু দেশের রাজনৈতিক ব্যবস্থা আমাদের পড়াতে হয়, ওটা আমার পড়ানো হচ্ছে পেশা, কোনো সরকার যারা বেআইনি কাজ করেছে তাদের বাঁচানোর জন্য একটি মন্ত্রিসভা সিদ্ধান্ত নিল। আমাকে এটা দেখিয়ে দাও কারণটা, অযোগ্যদের বাঁচাতে। তার কারণ হচ্ছে টাকা খেয়েছে। এটা কি এখন দিনের আলোর মতন স্পষ্ট হচ্ছে? এই যে একটু আগে বললো যে করাপশন নিয়ে এখনো কিছু প্রমাণ হয়নি, করাপশন ছাড়া চাকরিগুলো কেন গেছে? ঠাকুর পুজো করার জন্য চাকরি গেছে নাকি? এসব ব্যাড লজিকগুলো অন্য জায়গায় গিয়ে দিলে হয়। আমরা অল্প স্বল্প বুঝি, তো এসব ব্যাড লজিকগুলো আমরা বুঝি যে করাপশন প্রমাণ হয়নি। আরে করাপশন প্রমাণ ছাড়া ওদের চাকরি গেল কেন? তার কারণ হচ্ছে, আমি পরিষ্কার বলে দিই, এই যা টাকা যারা নিয়েছে, সৎ রঞ্জন, অসৎ রঞ্জন, এইসব রঞ্জন ইত্যাদি ইত্যাদি রয়েছে, এরা যেদিন এই লোকগুলো চূড়ান্তভাবে বুঝবে যে তাদের চাকরি হবে না, তারপর এই যারা টাকা নিয়েছিল, এখন না হয় পুলিশ টুলিশ হাতে আছে, বেঁচে যাচ্ছে, যখন পুলিশের শক্তি কমবে তখন গাছে বাঁধবে, আগা পাঁচতলা পেটাবে। ফলে এই তো ভয় গ্রাস করে ফেলেছে গোটা পশ্চিমবাংলার সমাজ, রাজনীতিকে তো এরা তছনছ করে দিয়েছে। তার উপর এই বহু হাজার, 17,000 না 18,000 না 12,000 সংখ্যাটা এখনও আমি ঠিকঠাক জানি না, তাদের যদি আছড়ে পড়ে ক্ষোভ, কেউ বাঁচবে না তাদের হাত থেকে বাঁচানোর। আরেকটা হচ্ছে যে সরকারের, আমি একটা বলি, সরকারের কাজটা কি? এই সরকার যারা এই মুখ্যমন্ত্রী বা অন্যান্য শপথ নেয়, হাতে সংবিধান থাকে, সেই সংবিধানে কি বলা হয়? আমি আইনকে রক্ষা করব। আর এখানে হচ্ছে কি, যত রকম বেআইনি কাজ, সে বেআইনি কাজগুলো করার চেষ্টা করছে। যত রকম বেআইনি যে কাজ করেছে, আর যে বেআইনি কাজ করেছে তার তো অ্যারেস্ট হওয়ার নিয়ম আছে। যে টাকা দিয়ে চাকরি পেয়েছে তার বিরুদ্ধে তো মামলা করার কথা। কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট, যে ওদের কাছ থেকে সুদ সমেত টাকা ফেরত দিন। কোনো রকম প্রসিডিংস হয়নি, বরং সেই করাপশনকে বাঁচানোর জন্যে, নিজের এই কাজগুলোকে কোথাও একটা পলিটিক্যালি অ্যান্ড লিগালি লেজিটিমাইজ করার জন্যে এই কাজগুলো করা হচ্ছে। ফলে এটা হচ্ছে ইন সার্চ অফ লেজিটিমেসি। কিন্তু এটা কতদিন? 2026, আর হয়তো 200 দিন পরে 2026 সালের ভোট বা 2026 সালের যাবতীয় কিছু, মানে 2026-এর এই জুলাই মাসে, জুন মাসে এতক্ষণে আমরা জেনে গেছি কে মুখ্যমন্ত্রী, কে বিরোধী দলে বসছেন। এই আমি একটা কথা বলি, আমি বলি অনির্বাণ বলছি, স্বপ্ন দেখুক, স্বপ্ন সবাই দেখতে পারে, আমার স্বপ্ন দেখার অধিকার কারো কেড়ে নিই না। আমি শুধু একটা কথা বলি, এটা হচ্ছে এক্সাম্পল অফ র্যাম্প্যান্ট করাপশন। করাপশন ছাড়া এমনি কারোর চাকরি যায় না। তাই এই স্টুডিওতে বলে বাংলার মানুষকে বোঝাতে পারছেন? অবশ্যই বোঝাতে পারছি। শুধু একটা জিনিস বাংলার মানুষ এখনো আতঙ্কে রয়েছে, এই ক্রিমিনালদের আতঙ্কে। 2021-এ ক্রিমিনালরা লক্ষ লক্ষ মানুষকে কিভাবে ঘরছাড়া করেছিল, সেই আতঙ্ক রয়েছে। সেই আতঙ্ক যেদিন ছেড়ে বেরিয়ে আসবে, তারপর এই সমস্ত ক্রিমিনালদের মানুষ সিধে করে ছেড়ে দেবে। একটা উত্তর দিই। প্রথম কথা, বিমলদা পলিটিক্যাল সায়েন্স হয়তো নিশ্চয়ই বোঝেন, কিন্তু উনি জুরিসপ্রুডেন্সের কিছুই বোঝেন না। আমি না বুঝি করাপশনের বিষয়টা, আমি একটাই প্রসঙ্গ বলি, তোমরা সে বুঝো আমার কথা, করাপশন ছাড়া চাকরি গেল কি করে? আর এটাও বোঝো যে তোমরা কাঁচা ঢপ মারো। কনস্টিটিউশন সেইটা আমি বুঝি অল্প স্বল্প। 22 জুলাই পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিল, 3 বছর হয়ে গেল, এবং তারপর আরো অনেকে গ্রেপ্তার হয়েছিলেন এই করাপশনের মামলায়। আরে ঢপ মারো কি মারো না এটা বলো না, কাঁচা মিথ্যা কথা বলো কি বলো না? নবান্নতে বসে কাঁচা মিথ্যা কথা বলেছে কি বলেননি? চট্টোপাধ্যায় বাদ দিয়ে প্রত্যেকের জামিন। আরে ঢপ মারো কি মারো না? চাকরি প্রার্থীগুলো, পার্থ চট্টোপাধ্যায় বাদ দিয়ে প্রত্যেকে জামিন পেয়ে গেছে। আচ্ছা, এইখানে গোটা করাপশনের ম্যাটারে বিমল দা, ট্রায়াল শুরু করার দায়িত্বটা কার?
আরে এত টেকনিক্যাল জায়গাতে যাচ্ছে কেন? অনির্বাণ অনির্বাণ মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেছেন কি করেননি? আরে সব বুঝলাম, তুমি আগে বলো যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেছেন কি করেননি? তৃণমূল কংগ্রেস কাঁচা ঢপ মেরেছে কি মারেনি? তৃণমূল কংগ্রেসের মুরদ নেই টাকা পয়সা ফেরত দেওয়ার, চাকরি দেওয়া। তুমি আগে বলো, তৃণমূল কংগ্রেস টাকা পয়সাগুলো ফেরত দিতে পারবে? তৃণমূল কংগ্রেস চাকরিগুলো ফেরত দিতে পারবে? আরে তুমি আমাকে বোঝাও না, তুমি এটা বলতে পারো করার দায়িত্ব টাকা। বিমলদা, করাপশনের এত কথা উঠছে তো ওঠারই কথা। কাঁচা ঢপ বলি, কাঁচা ঢপ। আমি বলি আমি মানুষকে বলবো ইনভেস্টিগেশনে চার্জশিট জমা দিয়ে ট্রায়াল। আরে দূর ইনভেস্টিগেশনে চার্জশিট, তুমি আগে বলো চার্জশিটটাকে শুরু করে যাবতীয় কিছুতে তোমরা মিথ্যাচার করেছো কি করোনি? আমি একটু বলি, আমি মানুষকে বলবো এখন তুমি আর সিবিআই না মুখে আনতে পারছো। আমি মানুষকে বলবো আজকের এই এপিসোডটা আপনারা রেখে দিন, এই স্টুডিওতে বসে কিভাবে ব্যাড লজিক দেখানো যায় ওটা অনির্বাণের বক্তব্যটা জেনে রাখুন। আমি একটা কথা বলি, আমি জানি আমি অল্প স্বল্প মামলাগুলো বুঝি রে বাপু, ওটা আপনি অন্য রকম নাম তো বোঝেন। ক্রিমিনাল মামলায় কি ট্রায়ালের দরকার আছে না নেই? সে ট্রায়াল শুরু হয়নি মানে তারা নির্দোষ, সেটাই তো বলছি। 3 বছর হয়ে গেল ট্রায়াল শুরু করে, 3 বছর পরেও ট্রায়াল হয়। তো ট্রায়ালটা কবে হবে? একটা কথা বলি, 2021 সালে একটা তৃণমূলী ক্রিমিনাল একটা বাচ্চা মেয়েকে রেপ করেছিল মালদায়, আজকে তার সাজা হয়েছে। তার মানে কি বিচার উঠে গেছে? আমরাও মনে করি এই দেরিটা ভুল হয়েছে, কিন্তু দেরিতেও তো বিচার হয়। যদি দেরিতে বিচার হয় তাহলে কি বিচার উঠে গেল? দুজন আইনজীবী কি বলছেন একবার শুনি। ফিরদৌস শামীম অনেকক্ষণ ধরে বলছিলেন এবং সুদীপ্ত হাত তুলছিল। ফিরদৌস, দেখুন, প্রথম কথা বলি, এটা হচ্ছে সার্ভিস সংক্রান্ত মামলা, এর সঙ্গে ক্রিমিনাল প্রসিডিংস এর কোনো প্রকার সম্পর্ক নেই। আমি বলবো সুপ্রিম কোর্টের রায়ের 50 নম্বর প্যারাগ্রাফটি পড়ে নিন, সেখানে নির্দিষ্টভাবে অবজারভেশন দেওয়া আছে এটার ক্রিমিনাল প্রসিডিংস এর সঙ্গে কোনো প্রকার ইনফ্লুয়েন্স ফেলবে না, কোনো প্রকার সম্পর্ক নেই। এবার বলি, সাদা খাতার মাস্টার, চোখে দেখা যাচ্ছে সাদা খাতার মাস্টার, সে কবে ক্রিমিনাল ট্রায়ালে প্রমাণ হবে, তারপরে হবে। এই লজিক নিয়ে ভাই ওই সাংবিধানিক আদালতের সামনে যাওয়া যায় না। সাংবিধানিক আদালতের সামনে গিয়ে বলতে হয় যে প্রাইমা ফেসি যে ডকুমেন্ট আছে সেটার উপর ভিত্তি করে একটি নিয়োগ প্রক্রিয়া, সেখানে স্বচ্ছতা ছিল কি ছিল না, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না, অস্বচ্ছতা ছিল, নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে, সাদা খাতার উড়িয়ে দিতে হয়। সিবিআই চাই বলে লাফিয়ে লাফিয়ে যান কেন? তাহলে সিবিআই চাই বলে লাফিয়ে লাফিয়ে যানটা কেন? যদি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স, ক্রিমিনাল ট্রায়াল, ক্রিমিনাল কোর্ট এতটাই খারাপ হবে, এতটাই আনইম্পর্টেন্ট হবে, তাহলে সিবিআই চাই বলে যান কেন? সিবিআই কি সার্ভিস ম্যাটার করতে যায়? সিবিআই তো ক্রাইমের ইনভেস্টিগেশনের জন্য আছে। সাদা খাতার মাস্টারের সাথে তৃণমূলের এমপির সাথে, তৃণমূলের এমপি আবার তৃণমূলের কোন কোর্টে মামলা চলবে? কোন কোর্টে মামলা চলবে? কোর্ট অফ এভিডেন্সে চলবে, ট্রায়াল কোর্টে চলবে, সেশনস কোর্টে চলবে। সেখানে আপনারা যান, সেখানে আজ অবধি গেছেন, সেখানে সিবিআই কি করে সেটা খোঁজ নিয়েছেন? নাকি শুধুমাত্র পলিটিক্যাল মাইলেজেই শুরু, পলিটিক্যাল মাইলেজেই শেষ? আচ্ছা, আমি আপনাদেরকে একটু থামাচ্ছি। একদম আইডেন্টিফাই করো এবং এই তৃণমূলগুলোকে ভূমিকা বোঝা হয়ে গেছে। অনির্বাণ, তুমি বেশি লাফিও না অনির্বাণ। এখানে কোথায় বলা হয়েছে ক্রিমিনাল মামলা আনইম্পর্টেন্ট? ক্রিমিনাল মামলা হবে তার মতো, এটা তো সার্ভিস ম্যাটার। তো ওরা চাইছে টেকনিক্যাল আলোচনায় বেশি চলে যেতে। অনির্বাণ চাইছে টেকনিক্যাল আলোচনায় বেশি চলে যায়। অনির্বাণের অস্বস্তি টেকনিক্যাল, আমি তো জানি অনির্বাণ করুক, আমার আপত্তি নেই। আর ইচ্ছা করে কথা বলেছে তো, একবার একটু থামাচ্ছি। দেখবেন অনির্বাণ চুপ হয়ে যাবে। চুরি করেছে অনির্বাণ চুরি করেছে কি তৃণমূল? মিথ্যাচার করেছে, কাঁচা ঢপ মেরেছে। এই দেখুন অনির্বাণ অন্যদিকে যাচ্ছে, অনির্বাণ অন্যদিকে যাচ্ছে। কাঁচা ঢপ, আচ্ছা পাকা ঢপ মেরেছে, কাঁচা পাকা ঢপ মেরেছে অনির্বাণ। তৃণমূল কংগ্রেস তার মানে কাঁচা ঢপ মেরেছে, চাকরি দিতে পারবে না অনির্বাণ। তৃণমূল কংগ্রেস তার মানে চাকরি দেওয়ার কোনো মুরদ নেই, দিতে পারবে না, তাই তো? তোমার এই স্পেকুলেটিভ কোশ্চেনের কোনো উত্তর এমনিই নেই। ব্যাস বুঝে গেছি। আরে মানুষ বুদ্ধিমান, আমার দর্শক বুদ্ধিমান। 21 রেজাল্টের আগেও বুঝে গেছিলে। আরে আবার 21 রেজাল্ট কোথা থেকে আসছে? চাকরি দেওয়া না দেওয়ার কথা বলা হচ্ছে। আবারও বুঝবে। আরে কি রেজাল্টের কথা বলছো? চাকরির কথা বলা হচ্ছে। তোমার গোটা প্রশ্নটা প্রেজেন্ট করা গোড়াটাই তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোর বধিব পরাণ। বেশ, কিশলয়ের অগ্নিবাণ, দ্বিতীয় অগ্নিবাণ এই মুহূর্তে নিয়ে তারপর আমি রাজীব হাঁসদার কাছে যাব। রাজীব হাঁসদা এই মুহূর্তে চাকরি হারা আমার সঙ্গে রয়েছেন, আমি তাকে অনেকগুলো প্রশ্ন করব, তারপর আমি শিল্পার কাছে যাব। কিন্তু এই মুহূর্তে দ্বিতীয় অগ্নিবাণ, এই মুহূর্তে একবার দেখে নিই দ্বিতীয় অগ্নিবাণ।
অযোগ্য পুষে সিভিক রাজ্য বানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সব কিছুতে এবার সিভিক চান। মনে হয় এটাই বলার চেষ্টা করছিলেন, সৌজন্যের খাতিরে বলতে পারেননি। রাজীব দা, এই মুহূর্তে আপনি রয়েছেন, বিশ্বাস করুন আপনার আন্দোলন, আপনাদের আন্দোলনের সাথে আমরা প্রথম দিন থেকে 2021 সাল থেকে আমরা লাইভ দেখিয়ে গেছি সব কিছু। কিন্তু কতদিন দাদা, 10 বছর 20 বছর, একটা পয়েন্টের পর তো আপনাদের বয়স 50 বছর হয়ে যাবে, চাকরিটার কি হবে? দেখুন, আমরা প্রথমে বলি যে আমাদের যিনি নিয়োগকর্তা এসএসসি এবং রাজ্য সরকার যিনি মুখ্যমন্ত্রী আছেন, আমাদেরকে যদি বাঁচাতে চাইতেন, অনেক আগেও বাঁচাতে চাইছেন, এখনও সময় আছে, এখনও উনি বাঁচাতে পারবেন। যোগ্য অযোগ্যর সঠিক লিস্ট দিয়ে এবং ওএমআর সিট পাবলিশ করে সব কিছু যোগ্য অযোগ্যের সঠিক তথ্য প্রমাণ করে রিভিউতে যান, সব কিছু ঠিক হয়ে যাবে এবং যোগ্য অযোগ্য ক্লিয়ার হয়ে যাবে এবং রিভিউ করে সুপ্রিম কোর্ট থেকে আমাদেরকে বাঁচিয়ে নিয়ে আসুন। রাজীব দা, এখনো কি আপনারা বিশ্বাস করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করবেন সততার সাথে? আমরা কিন্তু অনেক সরকার করবে, আমি বলছি আমরা কিন্তু অনেক বিশ্বাস করেই ছিলাম, এই সরকারকে বিশ্বাস করেছিলাম। আপনাদের বিশ্বাসটা কি দিয়ে বানানো, এটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি বিশ্বাস কখনো ভাঙে না, কিন্তু উনি যখন 7 তারিখে আপনারা দেখেছিলেন ইন্দোর স্টেডিয়ামে, সেদিন থেকেই আমাদের বিশ্বাসটা ভেঙে গেছে। সেখানে কিন্তু উনি আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানেও বলেছিলেন আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস করুন। তখনই আমরা বুঝে গেছি এই সরকার কিন্তু আমাদের পাশে নেই, ইনি কিন্তু অযোগ্যদের পাশে আছেন। কেন কি, অযোগ্যরা কিন্তু টাকা দিয়েছে, লক্ষ লক্ষ টাকা দিয়েছে, তাদেরকে কেন এক্সপোজ করছেন না? আমরা যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, আমাদের কি দোষ? আপনি নিয়োগকর্তা, আপনি নিয়োগ করেছেন, আপনি কেন বলতে পারবেন না কারা অযোগ্য কারা যোগ্য? আপনি এখনো বলতে পারছেন না এর বাইরে অযোগ্য আছে কিনা, যোগ্য আছে, এর বাইরে অযোগ্য আছে কিনা, এটা বলতে পারছেন না আপনি। এটা কার দায়? এই দায় তো নিতে হবে সরকারকে বা এসএসসিকে নিতে হবে। কিন্তু এখানে এসএসসি বলতে কিছু নেই, সব কিছুই চালায়, আপনারা জানেন সরকার চালায়। অতএব দায় নিতে হবে সরকারকে, এই চুরির দায় নিতে হবে সরকারকে। এই জন্যই তো আমরা বলি, সরকার বলছেন কিন্তু সরকারের মাথায় তো মমতা বন্দ্যোপাধ্যায়। এই জন্যই তো আমরা বলি এই যে মমতা ব্যানার্জি যিনি আছেন মুখ্যমন্ত্রী, আমরা কেন বলি যে মুখ্যমন্ত্রী চোর? কেন কি এই চুরিটাকে প্রশ্রয় দিয়েছেন, এই জন্য তো আমরা বলি মুখ্যমন্ত্রী চোর। এটা কেন বলতে পারছি? আপনি অযোগ্যদেরকে প্রশ্রয় দিচ্ছেন, চোরটাকে প্রশ্রয় দিচ্ছেন। আমার কথা হচ্ছে এরপরে কি আবার সুপ্রিম কোর্ট? দেখুন, আমরা ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট থেকে আবার লোয়ার কোর্ট, মানে এই চক্র থেকে আপনারা মুক্তি আপনাদের সন্তানকে কবে দেবেন? দেখুন, যে বাবা আজকে স্কুলে গেছে, বাবা আজকে স্কুলের জন্য একটা কাজে আমাকে নিয়ে গেছে, সেখান থেকে আমি ফিরছি, বাবা কোর্টে যায়নি, বাবা আন্দোলনে যায়নি, বাবা নবান্ন অভিযানে যায়নি, এইটা কবে আপনার সন্তানকে আপনারা বলতে পারবেন? এই প্রশ্নটা কেন করছেন না তৃণমূল কংগ্রেসকে? দেখুন, এটা তো বড় প্রশ্ন। আমার বাড়ির সন্তানরা তো প্রশ্ন করে, বাবা আজকে যখন আমাদের চাকরি হারিয়েছিল, আমাদের যখন স্কুল যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, তখন তো আমাদের সন্তানরা জিজ্ঞেস করতো বাবা আজকে স্কুল যাচ্ছেন না কেন? এবং অন্যরাও জিজ্ঞেস করতো যে আপনিও কি টাকা দিয়েছেন, আপনিও কি ঘুষ দিয়েছেন? এখনও প্রশ্ন করে। এই দায়টা কাকে নিতে হবে? এই দায়কে সরকারকে নিতে হবে। এই দায় নিয়ে আমরা কেন চলবো? আমাদের সম্মান হারিয়ে যায় সরকার। আমরা বারবার এটা প্রতিবাদ করছি, কেন আমাদের সম্মান নিয়ে ছিলিমিনি খেলবে? যারা যোগ্য তাদের হয়ে আপনি দাঁড়ান, এখনো সময় আছে। কিন্তু আপনি এত প্রতিশ্রুতি দেওয়ার পর আমরা কিন্তু আপনাকে এখনো বিশ্বাস করতে পারছি না, এই সরকারকে, এই মুখ্যমন্ত্রীকে আমরা বিশ্বাস করতে পারছি না। এই জন্য আমরা বারবার বিভিন্ন পন্থা অবলম্বন করেছি, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গেছি যে এই সরকারকে আপনার রাজনৈতিকভাবে কেন চাপ দিচ্ছেন না, আমরা সেটাও করেছি। কেন কি এই রাজ্যে যারা বিরোধী দল আছে সেখানে তাদের কাছেও আমরা গেছি, তাদের দোরগোড়ায় পৌঁছেছি যে আপনারা এই সরকারকে, এই রাজনৈতিক দলকে চাপ দিন, আমাদের পাশে দাঁড়ান, এটাও আমরা করেছি। কিন্তু এখনো এই মুখ্যমন্ত্রী, এই সরকার এই সঠিক পদক্ষেপ নেয়নি। এটা সারা পশ্চিমবঙ্গে বা সারা ভারতব্যাপী এটা প্রতিবাদ করা দরকার, এই দুর্নীতির প্রতিবাদ করা দরকার। এটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আপনারা যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন এবং পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত মানুষ আছেন, আপনারা আমাদের পাশে দাঁড়ান। এই সরকারের বিরুদ্ধে কথা বলুন। এখনো অনেক কিছু বলার আছে বোধহয়। আমার একটাই লাইন বলার, উনি যাকে চোর বলছেন তার কাছে আবার গিয়ে দাবি জানাচ্ছেন কেন? দুটো তো একসঙ্গে হয় না। দেখুন, উনি তো নিয়োগকর্তা, তা চোর বলছেন যখন দাবি জানাচ্ছেন কেন? উনি চোরটাকে প্রশ্রয় করে দিয়েছেন, কোলে গিয়ে নাচুন। চোরটাকে প্রশ্রয় দিচ্ছেন বলে ওনাকে চোর বলা হচ্ছে। আজকে যেমন শুভেন্দুকে শ্রমিক চোর বলেছিল, এখন তার কোলে গিয়ে নাচে। আপনিও নাচুন, কেউ তো মানা করছে না। আপনি যাকে চোর বলবেন তার কাছে কি দাবি জানাবেন? এটাকে দ্বিচারিতা বলে। মুখ্যমন্ত্রীর পদ থেকে এটাকে দ্বিচারিতা বলে। আপনি রাজনৈতিক আন্দোলন করুন, আমার কোনো আপত্তি নেই। আন্দোলন করুন, এই ফিরদৌসদা রাজনীতি করে, ফিরদৌসদা রাজনীতি করুন, তাতে করে দেখুন গণতান্ত্রিক দেশ,
তুমি তো সিভিক তৃণমূল, যে কেউ মানে সমস্যাটা আছে সিভিক তৃণমূলদের সাথে, তোমাকে তো পার্মানেন্ট তৃণমূল করছে না। সমস্যাটা যে তোমাকে তো পার্মানেন্ট তৃণমূল করছে না। এই সিভিক তৃণমূল কতদিন থাকবে? আপনি যেমন তাদের সিভিক তৃণমূল কতদিন থাকবে? কোনো আপত্তি পার্মানেন্ট নেই, তৃণমূলও তো কিন্তু করছে না রাজনীতি তোমাকে। যখন করবেন সরাসরি করবেন। পার্মানেন্ট তৃণমূলই তো নেই, আচ্ছা, শিল্পা মণ্ডলের কাছে যাব। শিল্পা শিল্পা ফিরদৌস দা, আমি আসছি আপনার কাছে। সুদীপ্ত দা হাত তুলছেন, আমি শিল্পা মণ্ডলের কাছে যাব। শিল্পা মণ্ডল, আমার খারাপ লাগছে কোথায় জানেন তো, এই ছেলেমেয়েরা বা এই ভদ্রলোকেরা তারা লাগাতার একটা বিশ্বাস ভাঙলো, আরেকটা বিশ্বাস করলেন, আবার আরেকটা বিশ্বাস ভাঙলো, আবার আরেকবার বিশ্বাস করলেন। হয় তারা প্রচণ্ড অসহায় এবং এই অসহায়তার দায় আমাদের হাতেও রক্ত লেগে আছে, নয়তো তারা অত্যধিক বেশি বিশ্বাস করছেন এমন একটি সরকারকে যারা কন্টিনিউয়াস মিথ্যা কথা বলে যাচ্ছে, কন্টিনিউয়াস ধাপ্পা দিয়ে যাচ্ছে সমস্ত ক্ষেত্রে। প্রথমত মৈত্রী একটা কথা বলি, অনেকক্ষণ থেকে কথা শুনছি, কিন্তু এই অমানবিক অপদার্থ মুখ্যমন্ত্রী যিনি বলেছিলেন 26-এ যে ডবল ডবল উন্নয়ন হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল চাকরি হবে, কিন্তু যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা দিনের পর দিন আন্দোলন করছে তাদেরকে লাঠি সব ক্ষেত্রে, আমরা যারা ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ভবিষ্যৎটাকেই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এই রাজ্য সরকার। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি বারংবার বলেছিলেন সুশিক্ষার কথা, কিন্তু সুশিক্ষা তিনি দিতে পারেন না। আমাদের ভবিষ্যৎ কোথায়? যদি আজকে এই সমস্ত চাকরি প্রার্থীরা আজকে লাঠি খেতে হয়, তারা যদি আজকে রাস্তায় তাদেরকে দাঁড় করিয়ে দেয়, তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায়? আজকে যারা শিক্ষিত আছে, যারা পড়াশোনা করছে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের ভবিষ্যৎকে আমরা কি রাস্তায় গিয়ে দাঁড়াবো? আমাদের তো সে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তর দিক, তাহলে আমরা কি রাস্তায় গিয়ে দাঁড়াবো? আমাদের ভবিষ্যৎটা চাকরি হবে, এটা তো মুখ্যমন্ত্রী তো প্রতিশ্রুতি দেয়, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে, মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী, এটা বারংবার বলা হচ্ছে এবং বারংবার বাংলার মানুষ বলছে মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী। মুখ্যমন্ত্রী নিজের আজকে যারা চাকরি প্রার্থী তাদেরকে এই যোগ্য অযোগ্য এটা নিয়ে অনেক আগে তিনি সলভ করতে পারতেন, অনেক আগে করতে পারতেন। আজকে তাদেরই দলের নেতা মন্ত্রী দাদা বলছেন না মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর লোকেরাই, মুখ্যমন্ত্রী বাহাদুরের ভাইপোরাই টাকা খেয়ে তাদের অপাক খাটের তলে টাকা পাওয়া গেছে। ইনি বলছেন এত বড় বড় কথা, উনি যদি সাহস থাকেন উনি গিয়ে বলুন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিজের পদ ছেড়ে দিতে, কারণ রাজ্যের যদি মুখ্যমন্ত্রী ওই পদে থাকে তাহলে এই সমস্ত চাকরি প্রার্থীরা আগামী দিনে চাকরি পাবে না, আমাদের শিক্ষা নেই। আপনার সাহস হচ্ছে না? অবশ্যই আমার সাহস হচ্ছে, আমি সামনে পাতা দিচ্ছে না, আমি এখান থেকে বলছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনে আমাকে দাঁড় করান, আমি বলবো উনি নিজে চেয়ার যেন ছেড়ে দিক, কারণ উনি নিজে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করছেন। উনি নিজে মুখ্যমন্ত্রী অযোগ্য, মুখ্যমন্ত্রী অযোগ্য, মুখ্যমন্ত্রী অযোগ্য, তার কাছে দাবি করছেন কেন? মুখ্যমন্ত্রী অযোগ্য, তাহলে তার কাছে দাবি করছেন কেন? অনির্বাণ এরকম কিছু করা যায় না যে এই মুখ্যমন্ত্রী পাচ্ছেন না, অনির্বাণ এরকম কিছু করা যায় না, মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অরূপ বিশ্বাস বা অনির্বাণ ব্যানার্জি কেউ একটা বসুক, ফিরহাদ হাকিম বসুক, সেটা যেই বসুক তুমি আর বসবে না। আরে কিছু আরে হো ভাই চাকরিটা দাও, বিজেপি তোমায় বসাচ্ছে না, তৃণমূল কেন বসাবে? দাও পরে ভোট নাও, বিজেপি তোমায় টিকিট দেবে না, ঠিক নেই, তোমরা চাকরি করে ভোট কি দেবে? অনির্বাণ বেটার মুখ্যমন্ত্রী হবে, তোমাকেই তো বসাবে না, বিজেপি তোমাকে অনির্বাণ বেটার মুখ্যমন্ত্রী হবে। তোমার জন্য ভালো ভালো কথা বলছি, ভালো তো তুমিও চলে এসো, তৃণমূল কংগ্রেসের তুমি উপমুখ্যমন্ত্রী হবে, চলে এসো, মমতা ব্যানার্জি থেকে বেটার মুখ্যমন্ত্রী। সিপিএম তো শূন্যই থাকবে, তুমি চলে এসো শামিন্দা, আর তার সাথে দুর্নীতি পরায়ণ, ঠিক আছে তুমি চলে এসো, একেবারে সিপিএম এ গিয়ে লাভ নেই, চলে এসো। আচ্ছা সুদীপ্ত দা অনেকক্ষণ ধরে হাত তুলছেন, আমি একবার সুদীপ্ত দার কাছে যাব। সুদীপ্ত দা প্লিজ, তারপরে আমি বাকিদের কাছে যাব। এখানে চাকরিহারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্য, যোগ্য অযোগ্যের বিচার একটা সরকার করবে কি করে? সুদীপ্ত দা একটা জিনিস বলছি প্রথম থেকে যে মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী কিনা বা সরকার মিথ্যাবাদী, আমি তোমাকে শুধু একটা এক্সাম্পল দিচ্ছি, এটা অন রেকর্ড, কেউ যদি অস্বীকার করে আমাকে চ্যালেঞ্জ করলে আমি কাগজ দেখাবো, তোমাদের কাছেও আছে। 3রা এপ্রিল 2025-এ সুপ্রিম কোর্ট কি বলল? যে সমস্ত চাকরি বাতিল, নতুন পরীক্ষা নিতে হবে। 7ই এপ্রিল নজরুল মঞ্চে নেতাজি ইন্ডোরে আমাদের মুখ্যমন্ত্রী কি বলল? কারুর চাকরি যাবে না, কাউকে নতুন পরীক্ষায় বসতে হবে না, আমি যতদিন আছি সবার চাকরি থাকবে। আমি ভুল বলছি না ঠিক বলছি? ভুল ঠিক বলছি তো? ঠিক। এবার তোমাকে বলি 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরে এই কথা বলছে, আবার 3রা এপ্রিল মানে তার আগে যেদিন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সেই দিন এই রাজ্য সরকার এসএসসি কে লিখছে যে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে তাড়াতাড়ি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক।
তার মানে নেতাজি ইন্ডোরে যে কথাগুলো বলেছিল, মানে ঢাব্বাবাজি মেরেছিল, ঠিক বলছে না ভুল বলছে? এটা কি রাজীব দা ঠিক বলছে না? রাজীব দা লয়ার ঠিক বলছে না ভুল বলছে? না, উনি ঠিক বলছেন। না, লয়ার যদি ঠিক বলে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। না, উনি ঠিক বলছেন। আরে কেউ একটা আমরা দেখেছি কিচ্ছু বলবো না। সেদিন বিকেল বেলায় যেদিন আমাদের চাকরির যে হারার যে রায়টা বেরোয়, চাকরি হারালাম 3 তারিখে, সেই দিন বিকেল বেলায় এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এসএসসিকে একটা নোটিশ না অর্ডার দেওয়া হয় যে সুপ্রিম কোর্টের রায় মেনে পরীক্ষার ব্যবস্থা করতে। এটা উনি ঠিক বলছেন। তাহলে কি করে 7 তারিখে আবার বলছে নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়? আমাকে অনির্বাণ শুধু এইটার জবাব দিন। অনির্বাণ 30 সেকেন্ড। স্পেসিফিক সেদিন সারাদিনে যা গোড়াটা না চালালে এটা বোঝা সম্ভব নয়। ও যেটা এক্সাক্ট বলছে আরে পয়েন্টে বলো না তুমি। তুমি কি মহাকাব্য লিখতে চাও? তৃণমূলের চুরির মহাকাব্য লেখার জন্য কি তুমি বসে আছো নাকি? অ্যাবসলিউটলি পয়েন্টে বললাম। আরে কোনোদিন সেখানে সারাদিন দাঁড়াও সেখানে সারাদিন যে গোটা প্রোগ্রামটা হয়েছে, সিএম যা বলেছেন গোটাটা চালাও। স্পেসিফিক এই লাইনটা আছে কিনা আমি এই মুহূর্তে রিকল করতে পারছি না। যেটা বললো সেটার উত্তরটা দাও। আরে সুদীপ্ত কি বেদবাক্য লিখছে? আরে না, উনি লয়ার। এত লয়ার তো যে গভর্নমেন্টের উল্টো দিকের লয়ার, স্বাভাবিক গভর্নমেন্টের উল্টো কথাই বলবে। আমি যদি যার উল্টো দিকে দাঁড়াবো আমি কি তার হয়ে কথা বলবো? উল্টো দিকেই তো বলবো। ও লয়ার হিসেবে ঠিকই বলছে, ও লয়ারের অ্যাঙ্গেল থেকে একদম ঠিক বলছে। ও গভর্নমেন্টের, ও স্টেটের উল্টো দিকে লড়ে। ও স্টেটের উল্টো দিকে মামলা লড়ে, তো স্টেটের পক্ষে বলবে না? এটা খুব স্বাভাবিক বিষয়। আরে আমার তো কাগজ দেখিয়ে বলছি, তুমি কাগজে আমাকে বলো আমি ভুল বলছি। আরে আমি তোমাকে আবারও বললাম, তুমি স্টেট গভর্নমেন্টের উল্টো দিকে দাঁড়িয়ে মামলা লড়ে, এমনি তো রাজনৈতিকভাবে উল্টো দিকে, তুমি তো তাকে ভুল বলবেই, সেটা আর অন্য বিষয়। কিন্তু এখানে একটা কথা আমি রাজীব বাবুকে বলছি, রাজীব বাবু যাকে অযোগ্য বলছেন বা চোর বলছেন তার কাছে দাবি জানাচ্ছেন কোন মুখে? কার কাছে আর দাবি জানাবে? তোমার কাছে জানাবে? তোমার কাছে অনুব্রত মণ্ডলের কাছে জানাবে? বিমলদারা যেমন রাজনৈতিকভাবে লড়ে, এটা আমি বিমলদারা যেমন রাজনৈতিকভাবে লড়ে, স্বাধীনতা রাজনৈতিকভাবে লড়ে, রাজনৈতিকভাবে লড়ে না ভাই। ইনক্রিমেন্ট বোনাস দিয়ে সবকিছু নির্ভর করছে এই ছেলেমেয়েগুলোকে চাকরি দেবে কি দেবে না। বিমলদা আরেকটা ব্যাড লজিক এবং হাস্যকর যুক্তি বুঝলুম, যাকে এগুলো দেখে যাচ্ছি তখন থেকে অনির্বাণ কোন লেভেলে পৌঁছতে পারে। আমি শুধু একটা কথা যারা এখন চাকরি প্রার্থী তাদের বলি, এই সরকারের ওপর আর কোনো ভরসা নয়। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এরা আছে, এরা নিশ্চয়ই সরকার চালাচ্ছে, কিন্তু পরিষ্কার কথা এদের আর লোকাল স্ট্যান্ডাই নেই। ফলে একটা আমি হলে ওদের জায়গায় আমি মানুষের কাছে গিয়ে বলতাম এদের উপরে ফেলে দিন, নইলে আমাদের মতো আরো অনেক লোকের এইরকম দুর্ভাগ্য নেমে আসবে। কারণ এদের না উপরে ফেললে এরা এই কাজ আগামী দিনে চালিয়ে যাবে, এই রকম মানে লজিক দিয়ে যাবে যে আমরা তো নির্বাচনে জিতেছি, আর এই নির্বাচনে জিতলে কি 2 নম্বরই করার লাইসেন্স জুড়ে যায় নাকি? মার্ডার করার লাইসেন্স জুড়ে যায় নাকি? শুভেন্দুকে চোর বলেছিলেন, শুভেন্দুর কাছে শ্রমিক ভট্টাচার্য চোর বলেছিল, একই না যোগ্যতা অর্জন করতে হবে। কনফারেন্স করে চোর বলেছিল 100 মিটারের কাছে যাওয়ার যোগ্যতা অর্জন করো। শুভেন্দুর 100 মিটারের কাছে যাওয়ার যোগ্যতা অর্জন করো, তারপরে কথা বলবে। পরে ওই বাড়িতে বসে বসে ইতিহাস পড়ো। আমরা বাজি করি না, আমাদের সামনে তাকাতে হবে, তোমাদের আগে এখান থেকে উপরে ফেলতে হবে। আমরা সব অতীত দেখছি না, আগে তোমাদের উপরে ফেলতে হবে পশ্চিমবাংলা থেকে। এই নিরীহ লোকগুলোকে বাঁচাতে, এই নির্দোষ লোকগুলোকে বাঁচাতে এরা যোগ্যতা সত্ত্বেও চাকরি হারিয়েছে। সামান্যতম লজ্জা থাকলে এদের উচিত গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া, এদের কাছে গিয়ে গায়ে ধরে ক্ষমা চাওয়া। আমার সময় শেষ, একদম একদম আমার সময় শেষ। আমি একদম বাংলার মানুষ কি বলছে আমি ফুল ফ্রেমে দেখাবো। বাংলার মানুষ এই মুহূর্তে একদম 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 হয়ে গেছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করেছিলাম চুরি ঢাকতেই অযোগ্য প্রশ্রয় মমতার। ফেসবুকে 90% মানুষ বলছেন হ্যাঁ অনির্বাণের ভোট ফেসবুকে নেই, 10% বলছেন না, মানে এরা তৃণমূল কংগ্রেসের হয়ে হয়তো ভোট দেয়। এক্স স্যান্ডেলে দেখি এই মুহূর্তে তৃণমূলের চুরিটাকে কারা জাস্টিফাই করছেন। 50% 50-50, মানে অনির্বাণরা এই মুহূর্তে একটা মোটামুটি সরকার বানিয়ে দিয়েছে টুইটারে। 50-50 রয়েছে এই মুহূর্তে এক্স স্যান্ডেলে। ইউটিউব এই মুহূর্তে ইউটিউবে প্রশ্ন করেছিলাম চুরি ঢাকতেই অযোগ্য প্রশ্রয় মমতার। 97% মানুষ ইউটিউব বলছেন হ্যাঁ চুরি ঢাকতেই অযোগ্যদের প্রশ্রয় দিচ্ছে, এবং 3% মানুষ এখনো মনে করছেন যে না অনির্বাণ ব্যানার্জিরা ঠিক। আবারও বলছি আমি এত টেকনিক্যাল টার্মে যাব না, আমি একটাই শুধু প্রশ্ন করব, চাকরিটা কবে হবে? আর এই ধাপ্পাবাজিটা, ওই ছোটবেলায় ধাপ্পা বলে ওই খেলাটা ছিল না, এখন গোটা তৃণমূল কংগ্রেস চাকরিহারাদের সাথে ওই ধাপ্পা দিচ্ছে, ধাপ্পাবাজি করছে, বন্ধ করতে হবে ওটা। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি সঙ্গে।
মশলা এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।